বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। যুক্তরাজ্যসহ ৮ দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। আয়াতুল্লাহ খামেনি, বিক্ষোভে হাজারো হত্যার পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানে নতুন নেতৃত্ব চান ট্রাম্প। সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর ইরানে নতুন নেতৃত্বের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম পলিটিকোকে শনিবার ১৭ জানুয়ারি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় খামেনির সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন তা দেশের জন্য পুরো ধ্বংসযোগ্য। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে এটি আগে কখনো দেখা যায়নি। তিনি আরও বলেন, দেশকে সঠিকভাবে চালানোর জন্য, যদিও এ চালানোর বিষয়টি খুবই নিচু লেভেলের, ইরানের নেতৃবৃন্দকে দেশ সঠিকভাবে চালানোর দিকে মনোযোগ দিতে হবে, যেমনটা আমি যুক্তরাষ্ট্রে করি। দেশের নিয়ন্ত্রণ রাখার জন্য কয়েক হাজার মানুষকে হত্যা করে নয়। নেতৃত্ব হল শ্রদ্ধার বিষয়, ভয় অথবা মৃত্যুর বিষয় নয়। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের আগে তার ব্যাপক সমালোচনা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে তিনি অপরাধী হিসেবে অভিহিত করেছেন। খামেনি বলেছেন, ইরানের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এ সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিক্ষোভে ৩,০০০ মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইরান জুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন। ওদিকে আরেকদিন ধরে টানা বন্ধ থাকার পর ইরানে ইন্টারনেট ব্যবহারে একেবারে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন করে সেখানে আর কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। খবর এপি, রয়টার্স, আল জাজিরার। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সাম্প্রতিক ইরান বিরোধী এই ষড়যন্ত্রটি ছিল ভিন্ন, কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েছিলেন। বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ দেশজুড়ে ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী বলে অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত শক্তিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্তি এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। ২ সপ্তাহের বেশি সময় ধরে ইরানকে নাড়িয়ে দেওয়া এই বিক্ষোভে বিদেশি শক্তিগুলোই ইন্ধন জুগিয়েছে। সতর্ক করে দিয়ে খামেনি বলেছেন, ইরান সীমান্তের বাইরে সংঘাতের বিস্তার ঘটাবে না, তবে যাদের দায়ী বলে মনে করা হচ্ছে তারা পরিণতি এড়াতে পারবেন না। তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে জড়াব না, কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদেরও আমরা ছাড় দেব না, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমরা ইরানি জাতির বিরুদ্ধে আনা অভিযোগ, ক্ষতিগ্রস্তি ও হতাহতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দায়ী মনে করি। তিনি বলেন, এটি মার্কিন ষড়যন্ত্র। খামেনি বলেন, আমেরিকার লক্ষ্য হল ইরানকে গ্রাস করা। তাদের লক্ষ্য হচ্ছে ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নিয়ে যাওয়া। এদিকে সরকার রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার আগে জাহাঙ্গীরদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান। ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসর্টে সাপ্তাহিক ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই। প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ইরানের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে ৮০০-এর বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না। ট্রাম্প তার পোস্টে লেখেন, ধন্যবাদ। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে সারা দেশে চলা সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটা কমে এসেছে। সর্বসাধারণ এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে নিরাপত্তা বাহিনীর মারাত্মক দমনের কারণে রাস্তায় প্রতিবাদ এখন খুব কম দেখা যাচ্ছে। শুক্রবার রাষ্ট্রীয় মিডিয়ায় আরও কিছু গ্রেফতারের খবর এসেছে।
তেহরান সহ অনেক শহরের বাসিন্দা জানিয়েছেন রোববার থেকে রাস্তাঘাট অনেকটাই শান্ত, আকাশে ড্রোন উড়ছে, সব জায়গাতেই নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তা, থমথমে পরিস্থিতি। বৃহস্পতি শুক্রবার কোনো বড় প্রতিবাদ দেখা যায়নি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও গ্রুপ বলেছে রোববারের পর কোনো বড় সমাবেশ হয়নি, তবে নিরাপত্তা পরিবেশ খুব কঠোর। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ইউরোপীয় ৮ মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি। স্থানীয় সময় শনিবার ১৭ জানুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। খবর আল জাজিরার। তিনি বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০% শুল্ক কার্যকর হবে। আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫% করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবেই এই পদক্ষেপ। অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ১৫০ বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। তার মতে, পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করেন তিনি। এর আগে শুক্রবার ১৬ জানুয়ারি হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প বলেন, দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তিনি তাদের ওপর শুল্ক বসাতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ ৮ দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এরই মধ্যে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউরোপীয় দেশগুলো। আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইয়োভেরি মুসেভেনি। শনিবার উগান্ডার নির্বাচন কমিশনের প্রধান তাকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন। এ নিয়ে সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। শনিবার দেশটির রাজধানী কাম্পালায় এক অনুষ্ঠানে উগান্ডার নির্বাচন কমিশন বলেছে, মুসেভেনি মোট ভোটের প্রায় ৭২% পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পপ সঙ্গীতশিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া ববি ওয়াইন পেয়েছেন ২৪% ভোট। ব্যাপক সহিংসতা আর জালিয়াতির অভিযোগের মাঝে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে পঞ্চম দশকে নিজের শাসনকালকে নিয়ে গেলেন দেশটির এই নেতা। নির্বাচনী এই ফলাফল ৮১ বছর বয়সী মুসেভেনির রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ক্রমবর্ধমান জল্পনার মাঝে এই নির্বাচনী ফলাফলে ব্যাপক প্রভাব রয়েছে। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন ওয়াইন। দেশটির কর্তৃপক্ষ ভুল তথ্য ঠেকানোর প্রয়োজনীয়তার কথা জানিয়ে ইন্টারনেট বন্ধ রেখে নির্বাচনের আয়োজন করেছিল। জালিয়াতির অভিযোগে নিজের সমর্থকদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন ওয়াইন। তবে শনিবার ওয়াইনের অবস্থান জানা যায়নি। তিনি বলেছেন, তার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। গ্রেফতার এড়াতে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন। ওয়াইনের ঘনিষ্ঠ রাজনৈতিকরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি উগান্ডার ভেতরেই আত্মগোপনে আছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশ বলেছে, উগান্ডার মধ্যাঞ্চলের স্থানীয় সংসদ সদস্য মুয়াঙ্গা কিভুম্বির সংগঠিত বিরোধী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আত্মরক্ষায় গুলি চালিয়েছে পুলিশ। এতে ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। তবে কিভুম্বি এই দাবি অস্বীকার করে বলেছেন, নিরাপত্তা বাহিনী তার বাড়িতে ঢুকে ১০ জনকে হত্যা করেছে। গত অক্টোবরে প্রতিবেশী তানজানিয়ায় নির্বাচনের পর শতাধিক মানুষের প্রাণহানির মতো সহিংসতা উগান্ডার ঘটতে পারে এমন আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তবে দেখা যায়নি।
উগান্ডার এবারের নির্বাচনে মুসেভেনির জয় খুব বেশি অবাক করার মতো ছিল না, কারণ ১৯৮৬ সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসার পর তিনি বয়সসীমা ও মেয়াদসীমা তুলে দিতে সংবিধান দুবার পরিবর্তন করেছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর তার নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। ২০২১ সালের সর্বশেষ নির্বাচনে ওয়াইনকে ৫৮% ভোটে পরাজিত করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্র সে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মন্তব্য করেছিল।